আসসালামু আলাইকুম এভরিওয়ান। চ্যাপ্টার 2 এর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওতে আমরা দূরত্ব এবং সরণ সম্পর্কে জেনেছি। আজকে আমরা চারটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, এগুলা নিয়ে জানবো। সহজ একটা কথা বলি, কথাটা মাথায় রাখবা যে লাস্ট আমরা কি শিখেছিলাম। লাস্ট ভিডিওতে দূরত্ব এবং হচ্ছে কি সরণ, এই দুইটা জিনিস শিখছিলাম। তো মাথায় রাখবা যে দূরত্ব এর সাথে সম্পর্ক হচ্ছে কার? দ্রুতির। আর যে সরণ এর সাথে সম্পর্ক হচ্ছে কার? বেগের। এবং এই যে বেগ, এই বেগের সাথে সম্পর্ক হচ্ছে কি ভাইয়া? ত্বরণ এবং মন্দনের। এই কথাটা ভালো মতো মাথায় রাখবো। বুঝতে পারছি কথা? যে আমাদের যে দূরত্ব এর সাথে সম্পর্ক হচ্ছে কার? দ্রুতি। আর সরণ এর সাথে সম্পর্ক হচ্ছে কার? বেগের। আর এই যে বেগ, এর সাথে আবার দুইটা জিনিসের সম্পর্ক, একটা হচ্ছে ত্বরণ, একটা হচ্ছে কি মন্দন। তো এদের দুজনের যে ইকুয়েশন, এটা সেম, জাস্ট খালি পার্থক্য চিহ্নের, প্লাস মাইনাস একটা চিহ্নের পার্থক্য, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো আমরা প্রথমে দ্রুতি শিখবো, তারপরে বেগ শিখবো, তারপরে এই দুজনকে শিখবো, ত্বরণ এবং মন্দন। তো চলো শুরুতে আমরা কি দ্রুতি সম্পর্কে একটু ধারণা নিই, দ্রুতি কি বলতেছে, সমীকরণগুলো কেমন হবে, এই সম্পর্কে একটু আমরা আইডিয়া নিব। তাহলে খেয়াল করো, দ্রুতি, দ্রুতি এটা হচ্ছে স্পিড, স্পিড। দ্রুতি আমাদের কি বলতেছে, এই জিনিসটা একটু আমরা ফাইন্ড আউট করি। ধরো যে একটা বস্তু ধরো এই অবস্থানে ছিল, এখন সে যাইতে চাচ্ছে বি অবস্থায়। তার কাছে ধরো এই হচ্ছে একটা পথ, এই একটা আঁকাবাঁকা একটা পথ আছে। এখন এই পথের ডিস্টেন্সটা হচ্ছে ধরো আমরা ধরতেছি 100 মিটার, মানে যেখান থেকে যে দূরত্বটা, এটার মান হচ্ছে 100 মিটার। এখন এই অবস্থান থেকে সে বি অবস্থানে যাবে 100 মিটার পথ, এটা যাইতে তো অবশ্যই তার সময় লাগবে। সময় না লেগে তো হুট করে সে চলে যেতে পারবে না, একটা নির্দিষ্ট পরিমাণ তার কি লাগবে? সময় লাগবে। আমরা ধরতেছি সেই সময়ের মানটা হচ্ছে কত? 10 সেকেন্ড ধরে নিচ্ছি আমরা, যে সময়ের মানটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে সে এই 100 মিটার পথ 10 সেকেন্ডে কি করছে? অতিক্রম করছে 10 সেকেন্ডে। তাহলে বলো তো, আমি যদি বলতে চাই যে সে 1 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করছে, এই মানটা কত? তাহলে বলো তো এই মানটা কত হবে? 10 মিটার না? যদি 10 সেকেন্ডে সে 100 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কতটুকু গেছে? 1 সেকেন্ডে গেছে সে কত? 10 মিটার। তো দ্রুতি বলতেছে যে কোন একটা বস্তু 1 সেকেন্ডে যেই পথটা অতিক্রম করে তার মান। এখানে 10 সেকেন্ডে গেছিল কত? 100 মিটার। দ্রুতি এটাকে মিন করতেছে না। 10 সেকেন্ড 20 সেকেন্ড এগুলাকে দ্রুতি বলতেছি না আমরা। দ্রুতি কাকে বলতেছি? যে কোন একটা বস্তু 1 সেকেন্ডে যেই পথটা অতিক্রম করবে, পথ বলতে দূরত্বের কথা মিন করতেছে, যে 1 সেকেন্ডে কোন একটা বস্তু যেই দূরত্বটা অতিক্রম করবে, সেই দূরত্বটাকে আমরা বলবো ওই বস্তুর দ্রুতি। 10 সেকেন্ড 20 সেকেন্ড 50 সেকেন্ড এইগুলার সময় অতিক্রান্ত দূরত্বটা আমাদের দ্রুতি না। 1 সেকেন্ডে কোন একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করবে, সেটাই হচ্ছে কিসের মান? আমাদের দ্রুতির মান। তো ওই 1 সেকেন্ড একটা সুন্দর নাম আছে। এই যে 1 সেকেন্ডের কথা বলি না আমরা, এই 1 সেকেন্ডের সুন্দর নাম আছে, এটাকে আমরা কি বলি? একক সময়। একক সময়। তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু 1 সেকেন্ডটাকে একক সময় কনভার্ট করে যদি একটু সুন্দর করে সংজ্ঞাটা লিখতে চাই, তাহলে কি বলতে পারি আমরা? যে কোনো বস্তু, কোনো বস্তু বস্তু একক সময়, একক সময়ে যে দূরত্ব, যে দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করে তাকে, তাকে দ্রুতি বলে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের দ্রুতির সংজ্ঞা। আচ্ছা বলো তো, এই যে দূরত্ব, এই যে দূরত্ব, এই দূরত্বটা কি? বস্তুর যে কোনো দিকে অবস্থানের পরিবর্তন না? যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। আর আরেকটা কথা মাথায় রাখবা, কোন একটা পদার্থবিজ্ঞান এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, কোন একটা ঘটনা 1 সেকেন্ডে যদি ঘটে, 1 সেকেন্ডে, মানে কোন একটা ঘটনা 1 সেকেন্ডের আমি কনভার্ট করতে চাচ্ছি, তখন সেই ঘটনাটা হয়ে যায় হার, মানে ওই ঘটনার হার হয়ে যায় সেটা। মানে ধরো কোন একটা ঘটনা, ধরো এই একটা ঘটনা ঘটছে, ওই ঘটনাটা ধরো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটছে, তুমি ওই এই ঘটনাটাকে 1 সেকেন্ডে কনভার্ট করে ফেলছো, তাহলে ওইটা হয়ে যাবে এ ঘটনার হার। কথা বুঝতে পারছো? 1 সেকেন্ডে যে জিনিসটা ঘটে, ওইটাকে আমরা বলি ওই ঘটনার হচ্ছে হার। এখন খেয়াল করো, এখানে কি? এখানে এখানে দূরত্ব, তার মানে কি? অবস্থানের পরিবর্তন হচ্ছে, সেটা কত সময়ের মধ্যে? একক সময়, মানে 1 সেকেন্ডে। তাহলে এটাকে চাইলে আমরা কি বলতে পারি? অবস্থান পরিবর্তনের কি হার। দ্রুতিটাকে চাইলে আমরা আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি, সেটা হচ্ছে কি? কোনো বস্তুর, কোনো বস্তুর বস্তুর অবস্থানের, অবস্থানের পরিবর্তনের, পরিবর্তনের
হারকে দ্রুতি বলে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে হিসাব করতে পারো। এই যে অবস্থানে পরিবর্তন মানে বোঝাইতেছি দূরত্ব, আর হার মানে বোঝাইতেছি 1 সেকেন্ড। তাহলে ঘুরে ফিরে এই সংজ্ঞা যেই কথা, এই সংজ্ঞাটাও কিন্তু সেম কথা। এই জিনিসটা ভালো মতো মাথায় রেখো। ওকে, তাহলে এটা গেল আমাদের দ্রুতির ডেফিনেশন। এখন আমাদের কি জানতে হবে? সমীকরণ জানতে হবে। যে বলছিলাম না গত ক্লাসে যে একটা রাশিকে সম্পূর্ণভাবে জানতে হলে আমাদের 4টা জিনিসের মান জানতে হয়। একটা হচ্ছে কিসের মান? তার সংজ্ঞা, একটা হচ্ছে তার সমীকরণ, তার একক এবং কি তার মাত্রা। তো আমরা সংজ্ঞাটা জানছি, এখন আমাদের জানতে হবে কি দ্রুতির সমীকরণ। সমীকরণটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? তো চলো আমরা একটা সিনারিও চিন্তা করি। আমরা দ্রুতির সমীকরণ বের করব। সমীকরণ, তো ধরো ওই সেম ঘটনাটাকে এখন ওই যে 100 মিটার আর 10 সেকেন্ড যেটা দেখালাম, সবসময় কি এই জিনিসটাই হবে? এটা চেঞ্জ হবে না। তো আমি ধরতেছি ধরো এটা হচ্ছে আমার এ অবস্থান, এটা হচ্ছে ধরো বি অবস্থান। ধরো এটা হচ্ছে সেই পথটা এ থেকে বি তে যাওয়ার জন্য। আগের কেসের ক্ষেত্রে কি ছিল? 100 ছিল। সবসময় তো 100 হবে না, এই ভ্যালুটা কি চেঞ্জ হবে। তো আমার তো একটা সার্বজনীন সূত্র দরকার, যেখানে যে কোনো মান বসে আমরা কি করতে পারবো? ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো। তো আমি ধরতেছি এই যে পথটা, এই পথের মানটা হচ্ছে কত? ডি মিটার, এবং এখানে যে সময়টা লাগছে তার যাইতে, সেই সময়ের মানটা হচ্ছে কত? টি সেকেন্ড। তো এখানে টি সেকেন্ডে সে ডি মিটার দূরত্ব যাচ্ছে। তো দ্রুতি তো আমাকে টি সেকেন্ড নিয়ে কাজ করতে বলে নাই, দ্রুতি আমাকে কাজ করতে বলছে যে তুমি 1 সেকেন্ড নিয়ে কাজ করবে। একক সময় মানে তুমি 1 সেকেন্ড নিয়ে কাজ করবা। তাহলে এখানে সময় আছে কত? আমার টি। তাহলে এইটা নিয়ে আমি কি করতে পারবো না? হিসেব করতে পারবো না। তাহলে এই টিটাকে আমার কি করতে হবে? এখন 1 সেকেন্ডে কনভার্ট করে ফেলতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে দেখো তো, এই যে এখানে যে ঘটনাটা ঘটছে, একটা বস্তু ডি মিটার দূরত্ব গেছে টি সেকেন্ডে। তাহলে চাইলে আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি না যে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এর মানটা হচ্ছে কত? ডি। এই যে সময় লাগছে কত? টি, গেছে কতটুকু? ডি। তাহলে এই ঘটনাটাকে আমি এভাবে লিখতে পারি না যে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? ডি। তাই আমরা কি বলতে পারি? সুতরাং একক সময়ে অতিক্রান্ত দূরত্ব এর মানটা তাহলে কত হবে? ডি ডিভাইডেড বাই হচ্ছে কত? টি। টিতে যদি ডি যায় তাহলে একে কত? ডি ডিভাইডেড বাই হচ্ছে কত? টি। দ্রুতি আমাকে কি বলতেছিল? যে একক সময় মানে কি 1 সেকেন্ড। 1 সেকেন্ডে যে দূরত্বটা সে যাবে সেটাই হবে কিসের মান? আমার দ্রুতির মান। আমি এখানে হিসেব করে দেখলাম সে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাচ্ছে? ডি ডিভাইডেড বাই কত? টি পরিমাণ। তাহলে এই যে এইটা 1 সেকেন্ডে যে মানটা, এইটাই হচ্ছে কিসের মান? আমাদের দ্রুতির মান। এটাই হচ্ছে আমাদের দ্রুতি, যেটাকে আমরা কি করি? ভি দ্বারা প্রকাশ করি, ভি। তা আমরা কি বলতে পারি? সুতরাং দ্রুতি ভি এটা সমান সমান ডি ডিভাইডেড হচ্ছে কত? টি। এটা হচ্ছে আমাদের দ্রুতির ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের দ্রুতির ইকুয়েশন, যে দ্রুতি ভি এটা সমান সমান ডি ডিভাইডেড হচ্ছে কত? টি। তাহলে তুমি সংজ্ঞা পাইছো, তুমি সমীকরণও পাইলা। এখন দরকার কিসের মান? তোমার এককের মান। তাহলে এখন আমরা ভি এর একক বের করব। দ্রুতি এর একক। আচ্ছা বলো তো, এই যে ভি মানে দ্রুতি ভি, এটা কার কার সাথে সম্পর্কিত? ডি এর সাথে আর টি এর সাথে। তাহলে দ্রুতির যে এককটা, সেই এককটাও কি হবে? ডি এর একক এবং টি এর এককের সাথে সম্পর্কিত হবে। যেহেতু ডি কে টি দ্বারা ভাগ করে আমরা কি পাচ্ছি? ভি পাচ্ছি। তাহলে এখন যদি আমি ভি এর একক বের করতে চাই তাহলে কি করতে হবে? ডি এর একককে কি করতে হবে? টি এর একক দ্বারা আমার কি করতে হবে? ভাগ করতে হবে। আমরা কি বলতে পারি? দ্রুতি এর একক এটা সমান সমান কি হবে? ডি এর একক ডিভাইড হচ্ছে কত? টি এর একক। ডি কে যদি টি দ্বারা ভাগ করে ভি পাই, তাহলে একক বের করার জন্য কি করতে হবে? এটার একককে কি করতে হবে? এটার একক দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে ডি এর একক হচ্ছে কত? মিটার। টি এর একক হচ্ছে কি? সেকেন্ড। তাহলে খেয়াল করো আমরা কি বলছিলাম লাস্ট ভিডিওতে? নিচে যে থাকবে সে উল্টে গেলে তার পাওয়ারটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, তাই না? তাহলে এটাকে আমরা চাইলে লিখতে পারি কি? এই যে এইটা, এর পর তো 1 আছে, এটা দেওয়া যে কথা, না দেওয়া তো একই কথা। তাহলে এটাকে আমরা পড়ি কি? মিটার পার সেকেন্ড। এই মাইনাস করে তো আমাদের আগে পড়তে হয়, লাস্ট ভিডিওতে আমরা বলছিলাম মিটার পার সেকেন্ড। এখানে যদি 2 হইতো তাহলে কি পড়তাম? মিটার পার সেকেন্ড স্কয়ার। কথা বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের দ্রুতির একক, মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে একক। এখন মাত্রাতে আমরা কি বলতে পারি? সুতরাং এর যে মাত্রা, তো লাস্ট ভিডিওতে কি বলছিলাম? এম এর জায়গায় বসাই দিতে হয় কত? আমাদের এল। এস এর জায়গায় বসাই দিতে হয় কত? টি। তারপরে যার যার পাওয়ার আছে সেই পাওয়ার গুলো। তাহলে পাওয়ার এখানে কত?
-1। লাস্ট ভিডিওতে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত বলছি। ওকে, আই গেস এগুলো সব মনে আছে। তাহলে এর যে মাত্রা, সে মাত্রাটা হচ্ছে কি L/T। এই হচ্ছে তোমার দ্রুতি। এই যে পুরো যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের দ্রুতি। তাহলে ইকুয়েশনটা আমাদের কি, D/V হচ্ছে কত, V, আর এককটা মিটার/সেকেন্ড, আর এটা হচ্ছে মাত্রা। তোমাকে প্রশ্ন বলবে যে দ্রুতির মাত্রা কি, এমসিকিউ প্রশ্নে আসবে। কথা বুঝতে পারছো? তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো মাথায় রাখতে হবে। ওকে, জিনিসগুলো খুব ভালো মতো মাথায় রাখতে হবে। এখন খেয়াল করো, এটা হচ্ছে আমাদের মেইন দ্রুতি। এখন বলো তো, একটা বস্তু কি সবসময় সমান দূরত্ব অতিক্রম করবে? কখনো বেশি দূরত্ব অতিক্রম করবে। ধরো একটা বস্তু 2 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করছে, পরবর্তী 2 সেকেন্ডে সে 5 মিটার দূরত্ব অতিক্রম করবে, এর কোনো নিশ্চয়তা আছে? করতেও পারে, নাও পারে, তাই না? 2 সেকেন্ডে 5 মিটার গেছে, পরবর্তী 2 সেকেন্ডে যে 5 মিটার যাবে এর কোনো নিশ্চয়তা নাই আমাদের। তার মানে আমরা এখান থেকে দ্রুতির কিছু প্রকারভেদ পাবো, কিছু। তো মেইনলি দুইটা প্রকারভেদ আমাদের এখান থেকে ভালো মতো জানতে হবে। একটা হচ্ছে দ্রুতি, এই যে দ্রুতি, একটা হচ্ছে কি সুষম দ্রুতি বা সমদ্রুতি, আর আরেকটা হচ্ছে অসম দ্রুতি। বুঝতে পারছো কথা? এটা সুষম দ্রুতি বা সমদ্রুতি, আর একটা হচ্ছে অসম দ্রুতি। আই গেস নাম দেখেই বোঝা যাচ্ছে কি বলতে চাচ্ছি আমরা। সমদ্রুতি মানে কি, দ্রুতি সবসময় সমান। এখন খেয়াল করো, এই যে আমরা দ্রুতির ইকুয়েশন কি পেয়েছি, D/V, এর একক পাইছি কত? এর একক পাইছি মিটার/সেকেন্ড। ধরো তোমাকে প্রশ্নের মধ্যে জিজ্ঞাসা হয়েছে যে বস্তুর দ্রুতি 10 মিটার/সেকেন্ড, এটা বলতে কি বুঝো? বস্তুর দ্রুতি 10 মিটার/সেকেন্ড বলতে বুঝো। দ্রুতি মানে কি ছিল? একক সময় বস্তু যেই দূরত্বটা অতিক্রম করে। একক সময় মানে হচ্ছে কত? 1 সেকেন্ড। তাহলে দ্রুতির মান কত? 10। তার মানে আমাকে বোঝাইতেছে এই বস্তুটা 1 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। 10 মিটার 1 সেকেন্ডে, যেহেতু একক সময় অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই দ্রুতির মান কত আমার? 10 মিটার/সেকেন্ড। তার মানে আমাকে বোঝাইতেছে এই বস্তুটা 1 সেকেন্ডে 10 মিটার করে দূরত্ব অতিক্রম করবে। কথা বুঝতে পারছো? এখন আমার কাছে আসতে হবে সমদ্রুতির কাছে। সমদ্রুতি আমাকে কি বুঝাইতেছে? সমদ্রুতি বুঝাইতেছে যে বস্তু যদি সব সময় সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। মানে কি, যে ধরো প্রথম 1 সেকেন্ড এখানে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, পরবর্তী 1 সেকেন্ড এখানে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, পরবর্তী 1 সেকেন্ড এখানেও সে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। দেখো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে কোনো বস্তুর দ্রুতি যদি এমন হয় যে সে সমান সময় সমান দূরত্ব সবসময় অতিক্রম করে, তখন তার যে দ্রুতিটা, সেই দ্রুতিটাকে আমরা বলবো কি, সমদ্রুতি অথবা সুষম দ্রুতি। আর যদি এমন হয় যে ধরো এখানে 1 সেকেন্ডে সে ধরো 12 মিটার গেছে, এখানকার 1 সেকেন্ডে এসে সে এখানে 8 মিটার গেছে, তাহলে দেখো এখানে 1 সেকেন্ডে 10, এখানে 1 সেকেন্ডে কত? 12, এখানে 1 সেকেন্ডে কত? 8। তাহলে সমান সময় কিন্তু সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে না। তখন এই বস্তুর যে দ্রুতিটা, এই দ্রুতিটাকে আমরা বলবো কি, অসম দ্রুতি। কথা বুঝতে পারছো? এই বস্তুর যে দ্রুতিটা, এই দ্রুতিটাকে তখন আমরা বলবো কি, অসম। তাহলে সুষম দ্রুতি বা সমদ্রুতি কি বলতেছে? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে, এটাকে একটু মুছে দিয়ে এটা এখানে লিখি, দূরত্ব অতিক্রম করলে ওই বস্তুর দ্রুতিকে সমদ্রুতি বলে। বুঝতে পারছো কথা? আর অসম দ্রুতি হচ্ছে কি আমাদের, যে অসম দ্রুতি এটা হচ্ছে কি, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করলে ওই বস্তুর দ্রুতিকে অসম দ্রুতি বলে। কথা বুঝতে পারছো? তাহলে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে সেটা হবে সমদ্রুতি। আর যদি না করে, সেটাকে আমরা বলবো কি, অসম দ্রুতি। বুঝতে পারছো কথা? এখন খেয়াল করো, কোন একটা বস্তু যে সবসময় সমান দূরত্ব অতিক্রম করবে,
বিষয়টা এরকমও না যে ধরো তুমি তোমার এক ফ্রেন্ডকে দাওয়াত দিছো তোমার বাসায়, এন্ড ওই ফ্রেন্ডের বাসা থেকে তো তোমার বাসায় আসবে, ধরো গাড়ি করে আসতেছে, এন্ড সবসময় যে গাড়ির দ্রুতিটা সেম থাকবে বিষয়টা কিন্তু এরকম নাও হইতে পারে। কখনো বেশি থাকবে, কখনো কম থাকবে, কখনো বাসে আসার সময় ধরো কোনো একটা চায়ের দোকানে বসে চা খাবে, রেস্ট নেবে, অর্থাৎ থেমে থাকবে। বস্তু থেমে থাকবে তখন তো আর তার মধ্যে কোনো দ্রুতি নেই, কারণ সেই সময় তো তার কোনো সময়ের সাথে সাথে তার অবস্থানে পরিবর্তন হচ্ছে না, ওই জায়গাটাতে তো তার দ্রুতির মানটা কত, 0। তাহলে কখনো বেশি হচ্ছে, কখনো কম হচ্ছে, কখনো শূন্য হচ্ছে। এখন তুমি চাচ্ছ একটা অ্যাভারেজ স্পিড বের করতে, অ্যাভারেজ দ্রুতি বের করতে। সবসময় তো তার সমান দূরত্ব সে অতিক্রম করে নাই, তুমি চাচ্ছ অ্যাভারেজ কতটুকু সে অতিক্রম করছে দূরত্ব, সেই মানটা তুমি ফাইন্ড আউট করতে চাচ্ছ। তো সেই যে দ্রুতিটা, সেই দ্রুতিটাকে আমরা বলি হচ্ছে গড় দ্রুতি। কথা বুঝছো? গড় মান মানে কখনো বেশি, কখনো কম, কখনো শূন্য ছিল, এরকম কিছু না। তুমি একটা গড় মান চাচ্ছ যে তোমার বাসা থেকে আমার বাসায় আসতে তুমি গড়ে প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছো, এই মানটা আমরা কি করতে চাচ্ছি, বের করতে চাচ্ছি। বুঝতেছো কথা? তো তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি গড় দ্রুতি। তো গড় দ্রুতি আমরা কিভাবে পাই? ওই যে মোট যে পথ বা মোট যে দূরত্ব, এই মোট দূরত্বকে যখন তুমি কি করবা, মোট সময় দ্বারা ভাগ করবা, মানে তোমার ওই বন্ধুর বাসা থেকে তোমার বাসার যে মোট দূরত্বটা, সেই দূরত্বকে মোট আসতে, মানে সে থেমেছিল, জোরে আসছে, আস্তে আসছে, এই টোটাল যে সময়টা, এই সময় দ্বারা যখন আমরা ভাগ করে দিব, তখন সেখান থেকে আমরা কি পাবো, গড় দ্রুতি পাবো। এই জিনিসটা ভালো মতো মাথায় রেখো। কথা বুঝতে পারছি? তাহলে গড় দ্রুতি এটা সমান হচ্ছে কত, মোট দূরত্ব ডিভাইড হচ্ছে কত, মোট সময়। ওকে, আই গেস এই জিনিসটা ভালো মতো বুঝতে পারছি। এবার খেয়াল করো, এটা আরেকটা যে দ্রুতি আছে আমাদের, এই দ্রুতিটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ক নম্বর কোশ্চিনে, মানে টিচারদের খুবই ফেভারিট ক নম্বর কোশ্চিনের জন্য। সেটা হচ্ছে কি তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক তাৎক্ষণিক দ্রুতি। ওকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক প্রশ্ন, তাৎক্ষণিক দ্রুতি। এখন ধরো একজন ব্যক্তি, ধরো এই যে এই অবস্থান ছিল আর এই যে বি অবস্থান, এখানে ধরো এই পথটা মেনটেন করে সে যাবে। তো তাৎক্ষণিক দ্রুতি একদম সহজ কথায় বলি, তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে একটা বিশেষ মুহূর্তের দ্রুতি। ধরো তুমি দাঁড়ায় আছো, তোমার সামনে দিয়ে একটা রাস্তা গেছে, এখন একজন ব্যক্তি ধরো ক্রস করতেছে তোমাকে, তাহলে তোমাকে যখন ক্রস করছে ওই মুহূর্তে ওর দ্রুতিটা কত ছিল, ওই মুহূর্তে তোমাকে যখন সে ক্রস করছে ওই মুহূর্তে দ্রুতিটা কত ছিল। এই যে বিশেষ মুহূর্তের যে দ্রুতি আমরা ফাইন্ড আউট করতে চাই, এই দ্রুতিটাকে আমরা বলি হচ্ছে কি তাৎক্ষণিক দ্রুতি, একটা বিশেষ মুহূর্তের দ্রুতি। বুঝতে পারছো কথা? তাহলে একজন ব্যক্তি ধরো এই পথটা দিয়ে যাচ্ছে, এই পথ দিয়ে যাচ্ছে, তাহলে এই যে এই মোমেন্টে ধরো এই পয়েন্টটাতে তার দ্রুতিটা কত ছিল, এটা আমরা বের করতে চাই। তাহলে এখানে যে দ্রুতিটা আমরা বের করব, এই দ্রুতিটাকে আমরা বলবো কি তাৎক্ষণিক দ্রুতি। তাহলে খেয়াল করো, সে যখন এই পয়েন্টটাকে ক্রস করবে, এই পয়েন্টটাকে যখন সে ক্রস করবে, তখন কি খুবই অল্প সময় ক্রস করে ফেলবে না? খুবই অল্প সময়। তাহলে অল্প সময় একটা নির্দিষ্ট দূরত্ব সে অতিক্রম করবে। তাহলে এই যে এইটুকু যে ক্রস করলো, খেয়াল করো আমরা এবার ভি এর সূত্র কি দ্রুতি, ডি ডিভাইডেড বাই টি। তাহলে আমি এই জায়গায় এই মুহূর্তটার মধ্যে কি চাচ্ছি, তার দ্রুতিটা চাচ্ছি। তাহলে সময়টাও কি আমার এই জায়গার নিতে হবে, দূরত্বটাও কি আমার এই জায়গার নিতে হবে। তো বলো তো সময়টা তখন কি খুবই ক্ষুদ্র একটা সময় হবে না? খুবই ক্ষুদ্র একটা, খুব তো একদম হুট করে এই পয়েন্টটা পার করে ফেলবে সে, হুট করে। তাহলে এই যে সময়টা, এই সময়ের মানটা কি খুবই কম হবে না? এই জন্য বলা হয় যে অতি ক্ষুদ্র সময়ে কোন একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করে, অতি ক্ষুদ্র সময়ে কোন একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করে। তাহলে অতি ক্ষুদ্র মানে কি, এই জিনিসটা শূন্যের কাছাকাছি হবে। অতি ক্ষুদ্র তার মানে কি শূন্যের কাছাকাছি। তাহলে এই জিনিসটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, কোনো বস্তু যে দূরত্ব, কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। ওকে, তাহলে অতি ক্ষুদ্র সময় যদি অতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে একক সময় তো কি করবে, তার চাইতে বেশি করবে। তো মাথায় রাখবা তাৎক্ষণিক দ্রুতির মানটা কিন্তু অনেক বেশি হয়। কথা বুঝতে পারছো? ওই দ্রুতির মানটা কিন্তু অনেক বেশি। এই দ্রুতির আরেকটা নাম আছে
প্রকৃত দ্রুতি, প্রকৃত মানে একটা বিশেষ মুহূর্তে, ওই মুহূর্তে তার দ্রুতিটা কত। কথা বুঝতে পারছি কথা? এই জিনিসটা ভালো মতো মাথায় রাখো। এই যে তাৎক্ষণিক দ্রুতি, এটা নিয়ে আবার কনফিউশনে ভুগো না। একক সময়, একক সময় কেন দিলেন? বললেন তো ওই ক্ষুদ্র সময় যে দ্রুত্ব অতিক্রম করে, তাহলে ক্ষুদ্র সময় তো আর আমার দ্রুতি না, দ্রুতি তো ওই ক্ষুদ্র সময় যদি সে অতিক্রম করে ওটাকে তোমার একক সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ দ্রুতি মানে তো একক সেকেন্ডে যেই দূরত্বটা সে অতিক্রম করবে, তাহলে এত ক্ষুদ্র সময় যেটা অতিক্রম করবে, অতি ক্ষুদ্র সময় যেটা অতিক্রম করবে ওইটাকে 1 সেকেন্ডে আমরা কনভার্ট করব, তাহলে যেই মানটা পাবো সেটা হচ্ছে কিসের মান? আমাদের তাৎক্ষণিক দ্রুতি। একদম সহজ কথায় একদম বিশেষ মুহূর্তের একটা দ্রুতি। বুঝতে পারছি কথা? তো এইটা নিয়ে এই একক সময় এটা নিয়ে আবার কনফিউশনে ভুগো না। হ্যাঁ, দ্রুতি মানে তো একক সময় যেই দূরত্বটা সে যাবে, তাহলে অতি ক্ষুদ্র সময়ে যেটা যাবে ওইটাকে আমরা এক সেকেন্ডে কি করে ফেলবো? কনভার্ট করে ফেলবো। তাহলে যেই মানটা আমরা ওখান থেকে পাবো সেটাই হবে কিসের মান? আমাদের তাৎক্ষণিক দ্রুতির মান। বুঝতে পারছি কথা? এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রেখো। ওকে, তাহলে এখান থেকে একটা সিম্পল একটা ম্যাথ দেখি আমরা। হ্যাঁ, এই যে গড় দ্রুতি থেকে এই ম্যাথটা অনেক সময় গ নম্বর কোশ্চেনে আসে। এই ম্যাথটা দেখবো, তারপর আমরা কার কাছে যাব? বেগের কাছে যাব। এখন ধরো একটা কোশ্চেন তোমাকে এরকম বলছে, যে কি বলছে, যে ধরো আমি চিত্র দিয়ে বুঝাই। হ্যাঁ, ধরো এটা এ অবস্থান, এটা হচ্ছে কত? বি অবস্থান, এটা হচ্ছে পথ। ধরো এরকম চিত্র দিয়ে তোমাকে বলছে, যে বলছে একজন ব্যক্তি, একজন ব্যক্তি এ অবস্থান হতে, বা এটা ধরো দিলই না, ধরো এটা দেয়ই ধরো তোমাকে বলছে একজন ব্যক্তি এ অবস্থান হতে বি অবস্থানে 7 মিটার পার সেকেন্ড দ্রুতিতে গিয়ে 5 মিটার পার সেকেন্ড দ্রুতিতে আবার এতে ফিরে এলে তার গড় দ্রুতি কত? এটা তোমাকে প্রশ্নের মধ্যে বলছে, যে একজন ব্যক্তি এই অবস্থান হতে বি অবস্থানে 7 মিটার পার সেকেন্ড দ্রুতিতে গিয়ে 5 মিটার পার সেকেন্ড দ্রুতিতে আবার এতে ফিরে আসে, মানে সে এ থেকে বিতে গেছে আবার বি থেকে এতে ফিরে আসছে, তাহলে বলছে তার গড় দ্রুতি কত? এই জিনিসটা তুমি কি করো? বের করো। আমি চিত্রটা একটু আঁকি, খেয়াল করো চিত্রটা একটু আঁকি। এটা হচ্ছে ধরো আমার এ, এটা হচ্ছে কি আমার? এটা হচ্ছে আমার বি। তাহলে সে প্রথমে এ থেকে বিতে গেছে, এখানে সে কত দ্রুতিতে গেছে? ধরো এটার মান আমি ধরছি V1, দ্রুতি ভি, এটাকে V1 প্রথম ক্ষেত্রে, এটা মান হচ্ছে কত আমার? 7 মিটার পার সেকেন্ড। আবার কি করছে? সে বি থেকে আবার এতে ফিরে আসছে, কত? এটা V2, এটার মান হচ্ছে কত আমার? 5 মিটার পার সেকেন্ড। এত দ্রুতিতে সে আবার ফিরে আসছে, আর আমাকে বলছে এখানে যে গড় দ্রুতি, সেই গড় দ্রুতির মানটা বের করো। তাহলে খেয়াল করো, পথ কিন্তু আমার সেম, প্রথমে এ থেকে বিতে গেছে, পরে বি থেকে এতে আসছে, পথ কিন্তু সেম, কিন্তু দেখো একবার 7-এ গেছে, একবার 5-এ আসছে, তাহলে অবশ্যই এখানে টাইমের মানটা কি লাগে নাই? সেম লাগে নাই। প্রথমে সে কিন্তু দ্রুত গেছে, 1 সেকেন্ডে বেশি দূরত্ব কিন্তু সে অতিক্রম করছে, আর এখানে 1 সেকেন্ডে সে কি করছে? কম দূরত্ব অতিক্রম করছে। তার মানে এখানে টাইমের মানটা আমার কি লাগবে? অবশ্যই কম লাগবে, যেহেতু এখানে দ্রুতির মানটা বেশি, এখানে দ্রুতির মানটা হচ্ছে কম, তাহলে এখানে টাইমের মানটা কি লাগবে? আমার বেশি লাগবে, আস্তে আস্তে আসছে। আমি ধরতেছি এখানে টাইম লাগবে হচ্ছে কত? T1, আর এখানে টাইম লাগবে হচ্ছে T2, মানে যাওয়ার সময় তার টাইম লাগবে T1, আসার সময় তার টাইম লাগবে হচ্ছে কত? T2। আমাকে তো গড় দ্রুতি বের করতে বলছে। বলো তো এখান থেকে এটার একটা দূরত্ব আছে না? এই যে এ থেকে যে বি, এটা তো একটা দূরত্ব আছে, যাওয়ার ক্ষেত্রে যে দূরত্ব, আসার ক্ষেত্রে কিন্তু সেম দূরত্ব। আমি ধরলাম সেই দূরত্বের মানটা হচ্ছে কত? ডি। এটা আমি ধরে নিছি যে দূরত্ব এ থেকে বি, এর মানটা হচ্ছে কত? ডি। তা আমাকে বের করতে বলছে গড় দ্রুতি, গড়। তা আমরা কি জানি? খেয়াল করো, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে গড় দ্রুতি এটা সমান সমান কত? মোট দূরত্ব ডিভাইড বাই হচ্ছে কত? মোট সময়। এখন খেয়াল করতো মোট দূরত্ব, তাহলে সে একবার গেছে আবার আসছে, যাওয়ার সময় একবার ডি, আসার সময় একবার ডি, তাহলে মোট দূরত্বের মান হচ্ছে কত? ডি প্লাস হচ্ছে কত? ডি। এবার মোট সময়, যাওয়ার সময় লাগছে কত? তার T1, আসার সময় লাগছে কত? তার T2, তাহলে মোট সময়ের মানটা কত আমার? T1 প্লাস হচ্ছে কত? T2। বুঝিনি কথা? যাওয়ার সময় হচ্ছে কত? T1, আসার সময় হচ্ছে কত? T2, তাহলে টোটাল টাইম যেটা লাগবে সেটা কত? T1 প্লাস হচ্ছে কত? T2।
বুঝেন এই কথা? তাহলে এখন আমার কি এদের ভ্যালুগুলো দরকার, এই যে T1 এবং T2 এই ভ্যালুগুলো দরকার। ডি এর মান তো সমস্যা না, ডি নিয়ে আমি ক্যালকুলেশন করতে পারবো। এন্ড দেখো এখান থেকে আমার পক্ষে T1 T2 এর মানটা বের করা যায় কিনা এই জিনিসটা একটু আমরা দেখি। এখন দেখো তো এই যে এই সিনারি, এটা কিন্তু আমরা পরে লিখবো, হ্যাঁ এটা আমি আগে বুঝাইলাম এখানে, যে দেখলাম যে আমার কি মানটা দরকার। এখন আমরা এখান থেকে দেখি T1 আর T2 এর মানটা বের করা যায় কিনা। দেখো তো আমি এখানে কি বলতে পারি, প্রথম ক্ষেত্রে মানে যখন সে গেছে তখন তার বেগ কত v1, তার সময় কত t1। তাহলে আমরা জানি কি v সমান সমান কত d ডিভাইডেড বাই কত t। প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে তার ভিটা কত v1, ডিটা তো ডি তো d1 d2 বলে কিছু হবে না, কারণ যাওয়ার সময় আসার সময় সেম ডি। আমার টাইমটা লাগছে কত t1। এই v1 এর কিন্তু আমরা একটা মান জানি, v1 এর একটা মান জানি না আমরা, সেই v1 এর মানটা কত 7, দরকার আমার t1। দেখো t1টাকে যদি আমি রিপ্লেস করে দিই এখানে, তাহলে এই v1টা নিচে চলে যাবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, t1 সমান সমান কত, এটাকে যদি আমরা একটু বাদ দিয়ে লিখি t1, এটা সমান সমান কত হবে d ডিভাইডেড বাই হচ্ছে কত v1। দেখো t1টাকে আমি কনভার্ট করে ফেলছি। আবার দ্বিতীয় ক্ষেত্রে আসো, দ্বিতীয় ক্ষেত্রে কি আমার v2 সমান সমান কত হবে d ডিভাইডেড বাই কত t2, কারণ যে সে যখন আসছে তখনও কিন্তু d, আর সময় লাগছে কতটুকু তার t2। তাহলে আমি এখন এখান থেকে t2 এর মানটা বের করছি, তাহলে t2 এটা সমান সমান তাহলে কি হবে d ডিভাইডেড বাই কত v2। এই দেখো t1 আর t2 এর মানটা দেখো আমি পেয়ে গেছি। এখন এই দুইটা মানকে এটুকু আগে করব, প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করে, তারপর আমরা এই সূত্রে যাব। তাহলে d আর d যোগ করে কত পাবো 2d। t1 এর মান কত, t1 এর মান হচ্ছে d ডিভাইডেড হচ্ছে কত v1, আর এটার মান হচ্ছে কত d ডিভাইডেড হচ্ছে কত v2। এই যে t1 এবং t2 এর মান এখানে আমরা বসাই দিছি, ঠিক আছে কথা? তাহলে এখন দেখো তো ক্যালকুলেশন করি আমরা একটু এখানে। তাহলে উপরে আছে কত আমার, উপরে আছে হচ্ছে 2d, উপরে হচ্ছে 2d আর নিচে হচ্ছে কত d। v1 এর মান হচ্ছে কত আমার 7 প্লাস d v2 এর মান হচ্ছে কত আমার 5। তাহলে নিচে আমরা লসাগু করি, তাহলে উপরে হচ্ছে 2d, নিচে লসাগু হচ্ছে কত 5 7 35। তাহলে এখানে কত হবে 5d প্লাস হচ্ছে কত 7d। এই যে 35 কে 7 দ্বারা ভাগ করলে কত 5, 5 উপরে গুণ হয় 5d, 35 কে 5 দ্বারা ভাগ করলে 7, 7 উপরে গুণ হয় কত 7d। এখন খেয়াল করো এটা এখন উল্টে যাবে না, নিচে 35 আছে এটা উল্টে যাবে। তাহলে 35 দুগুণ হচ্ছে কত 70, তাহলে উপরে হচ্ছে 70d, নিচে হচ্ছে 5 আর 7 হচ্ছে কত 12d। দেখো এই d আর এই d কাটা, এখন দেখো 70 কে 12 দ্বারা ভাগ করে দাও। তাহলে 70 কে 12 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি 70 ভাগ হচ্ছে কত 12, এটা মান হচ্ছে 5.83 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর ওই বস্তুর যে গড় বেগের মানটা, সেই গড় বেগের মানটা হচ্ছে 5.83 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি, হ্যাঁ এই জিনিসটা ভালো মতো মাথায় রাখো। তাহলে এটা হচ্ছে কি আমাদের দ্রুতি। এখন দ্রুতি যদি আমরা বুঝতে পারি, খেয়াল করো দ্রুতি যদি আমরা বুঝতে পারি, তাহলে বেগ আমাদের কাছে কিছুই না। কেন? কারণ দ্রুতির সাথে সম্পর্ক ছিল কার দূরত্বের, আর বেগের সাথে সম্পর্ক হচ্ছে কার স্মরণের। তাহলে বলো তো স্মরণ কি আমার এক প্রকারের দূরত্ব ছিল না? কিন্তু ওই দূরত্বটাকে আমরা কখন স্মরণ বলতাম, যখন ওই দূরত্বটা একটা নির্দিষ্ট দিকে হইতো। তার মানে এখানে আমরা এতক্ষণ যাবত আমরা এখানে যা পড়ছি ওই সবগুলোর সাথে জাস্ট খালি কি করব একটা নির্দিষ্ট দিক লাগাই দিব, জাস্ট একটা নির্দিষ্ট দিক। কথা বুঝতে পারছো? জাস্ট একটা নির্দিষ্ট দিক লাগাই দিলে ওই সব কিছু কি হয়ে যাবে বেগে কনভার্ট হয়ে যাবে, আর কোনো চেঞ্জ নাই এখানে, আর কোনো চেঞ্জ নাই। কথা বুঝতে পারছো? জাস্ট সবকিছু সেম, জাস্ট খালি তাদের সাথে কি একটা নির্দিষ্ট দিক অ্যাড হয়ে যাবে। ওকে, আরেকটা জিনিস খেয়াল করো, দ্রুতি এটার জন্য কি আমাদের কোনো দিকের দরকার হয়েছে? সম্পর্ক কার ছিল? দূরত্বের না? দ্রুতির সাথে সম্পর্ক ছিল কার? দূরত্বের। তো দূরত্ব কেমন রাশি ছিল? দূরত্ব ছিল একটা স্কেলার রাশি, তাই দ্রুতি হচ্ছে কি একটা স্কেলার রাশি। বুঝতে পারছো কথা? এই জিনিসটা ভালো মতো মাথায় রাখো। এবার আসো বেগের কাছে, ভেলোসিটি। এবার আসবো আমরা কার কাছে? বেগের কাছে। বেগ তো এখন কিন্তু আমাদের নির্দিষ্ট দিক, এখন কিন্তু আর উল্টাপাল্টা হিসেব করলে আমাদের হবে না। আমি আর ওই ইয়েতে যাচ্ছি না, একদম ডিরেক্ট বলতেছি যে ধরো একটা বস্তু এ অবস্থানে ছিল, এখান থেকে ধরো নির্দিষ্ট একটা দিকে গিয়ে বি অবস্থানে গেছে। আগে কিন্তু এলোপাথারি গেছিল, এখন কিন্তু আর ওইটা হবে না, নির্দিষ্ট দিকে। তো ধরো সে এখানে 100 মিটার পথ সরো
ধরো সে 10 সেকেন্ডে গেছে, তাহলে সে এই 100 মিটার পথ একটা নির্দিষ্ট দিকে কতটুকু গেছে? 10 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে সে কতটুকু যাবে? 1 সেকেন্ডে যাবে 10 মিটার, তাই না? তাহলে এই যে নির্দিষ্ট দিকে 1 সেকেন্ডে যেই পথটা অতিক্রম করে কোন একটা বস্তু, নির্দিষ্ট দিকে 1 সেকেন্ডে যে পথটা অতিক্রম করবে সেটাকে আমরা বলতেছি কি? বেগ। সেটাকে, কথা বুঝাতে পারছি? অন্য 20 সেকেন্ড 10 সেকেন্ড ওরকম না, 1 সেকেন্ডে নির্দিষ্ট দিকে সে কত দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে কিসের মান? আমাদের বেগের মান। কথা বুঝতে পারছো? এখন বলতে পারো, বললেন স্মরণের সম্পর্ক, কিন্তু বলতেছেন এখানে দূরত্ব। কিন্তু দেখো একটা কথা কিন্তু প্রথমে উল্লেখ করতেছি, নির্দিষ্ট দিকে যে দূরত্ব, নির্দিষ্ট দিকে যে দূরত্ব, তাহলে নির্দিষ্ট দিকের যে দূরত্বটা সেটাকেই তো আমরা কি বলি? স্মরণ বলি। তাহলে এখানে আমি আসলে যেই দূরত্বটা মিন করতেছি সেটা আসলে দূরত্ব না, সেটা আসলে কি? স্মরণ। বুঝতে পারছি কথা? তো এই জিনিসটা ভালো মতো মাথায় রাখো। তাহলে আমরা এটাকে যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা কি বলতে পারি? যে কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে খেয়াল করো, নির্দিষ্ট দিকে, তাহলে এটা হচ্ছে কি? স্মরণ। আর 1 সেকেন্ড মানে হচ্ছে কি? হার। তাহলে এই কথাটাকে আমরা আরেকভাবে বলতে পারি, অথবা কোনো বস্তুর স্মরণের হারকে তার বেগ বলে। কথা বুঝতে পারছো কথা? তাহলে ওখানে কি ছিল? অবস্থানের পরিবর্তন, সেটাকে আমরা কি বলতেছিলাম? দূরত্ব। আর একক সময় মানে হচ্ছে হার। তাহলে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের যে হারটা সেটাকে আমরা বলতাম কি? দ্রুতি। আর এখানে কি? নির্দিষ্ট দিকের দূরত্ব মানে স্মরণ, একক সময় মানে হচ্ছে কত? হার। তাহলে আমরা কি বলতে পারি? কোনো বস্তুর স্মরণের হারকে তার বেগ বলে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা কি করতে পারো? এখানে ব্যবহার করতে পারো। তাহলে খেয়াল করে, এখানে কিন্তু নির্দিষ্ট দিকের কথা বলতেছি। তার আমাদের যে এই যে বেগ বেটা, এই বেগ বেটা কিন্তু একটা ভেক্টর রাশি। কথা বুঝতে পারছো? এই কিন্তু একটা ভেক্টর রাশি, ভালো মতো মাথায় রেখো। এই হচ্ছে কি? একটা ভেক্টর রাশি। ওকে, তা আমরা সংজ্ঞা পাইছি। এবার আসো আমরা সমীকরণে যাই। তাহলে এই সমীকরণটা আমাদের কি বলতেছে? এর যে সমীকরণ, সেই সমীকরণটা আমাদের কি বলতেছে এটা একটু আমরা ভালো মতো দেখবো। তো ধরো এ হচ্ছে অবস্থান, এই অবস্থান থেকে একটা বস্তু নির্দিষ্ট দিক মেনটেন করে বিতে গেছে। ধরলাম এই যে পথটা, এখানে তার যে স্মরণটা হচ্ছে সেই স্মরণের মানটা হচ্ছে কত? এস, এবং এখানে যে সময়টা লাগছে সেই সময়ের মানটা হচ্ছে কত? টি। একটা নির্দিষ্ট পথ অতিক্রম করছে যেখানে স্মরণ পেয়েছি, যার মানটা হচ্ছে কত? এস, এবং তার যে দিক, যে সময়টা লাগছে সেই সময়ের মানটা হচ্ছে কত? টি। তাহলে সেম ভাবে আমরা কি কথা বলতে পারি? যে টি সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব এর মানটা হচ্ছে কত? এস। এই যে নির্দিষ্ট দিক, তার মানে বুঝাইতেছি এটা হচ্ছে কি? স্মরণ। এই যে দূরত্বের কথাটা বলা হচ্ছে এটা হচ্ছে স্মরণ। এটা নেবার কনফিউশনে ভুগো না। ওকে, তা আমরা কি বলতে পারি? সুতরাং একক সময় নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বের মানটা কত? এস ডিভাইডেড বাই টি। তাহলে একক সময়, যে নির্দিষ্ট দিকে একক সময় যেই দূরত্বটা যায় সেটাকে আমরা কি বলতেছিলাম? বেগ বলতেছিলাম। ওইটাকে আমরা কি বলতেছিলাম? বেগ। বুঝতে পারছো কথা? একক সময় নির্দিষ্ট দিকে যেই দূরত্বটা যাবে, তাহলে এখানে একক সময় নির্দিষ্ট দিকে কত দূরত্ব যাচ্ছে? এস ডিভাইডেড বাই কত? টি। তাহলে এইটাকে আমরা বলতেছি কত? বেগ। তো এই বেগটাকে আমরা ভি দ্বারাই প্রকাশ করি। এই যে বেগ দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি করি? ভি দ্বারাই প্রকাশ করি। কিন্তু দ্রুতি ভি ওইটা মানে ছিল কি? ডি ডিভাইডেড বাই টি। আর বেগ ভি এটা মানে হচ্ছে এস ডিভাইডেড বাই টি। বুঝতে পারছো? তাহলে হিন্দি কি বলতে পারি? তাহলে এটার যে বেগ ভি, এটার মান হচ্ছে কত? এস ডিভাইডেড বাই হচ্ছে কত? টি। এটা হচ্ছে কিসের মান? আমাদের বেগের মান। এই যে বেগের মান ভি সমান এস ডিভাইডেড বাই টি। সেম ভাবে তাহলে এটার একক কি হবে? এটার একক হচ্ছে কত? মিটার। এটার একক হচ্ছে সেকেন্ড। তাহলে এটার একক কি হবে? মিটার পার সেকেন্ড। এবং এটার যে মাত্রা এটাও কত হবে? এল পার হচ্ছে কত? টি। কথা বুঝতে পারছো? তাহলে একক এবং মাত্রা, এটা দ্রুতির মাত্রার সাথে কিন্তু সেম, কিন্তু ইকুয়েশনের ক্ষেত্রে এই দুইটার কিন্তু চেঞ্জ আছে। ওইটা হচ্ছে
স্কেলার রাশি, আর এটা হচ্ছে কি ভেক্টর রাশি। বুঝতে পারছি কথা? তাহলে এটা হচ্ছে কিসের মান? আমাদের বেগের মান। বেগ ভি সমান সমান এস ডিভাইডেড বাই হচ্ছে কত? টি। ওকে, এবার আসো, এইটা আমাদের সবচেয়ে বেশি করে পড়তে হবে এই জিনিসটা। এটা হচ্ছে কি বেগের প্রকারভেদ। বেগের প্রকারভেদ, এটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, দ্রুতির চেয়েও বেশি। আমরা সবগুলো একে একে দেখবো, সবগুলো যতগুলো আছে এখানে সবগুলো একে একে দেখবো। প্রথমে হচ্ছে আদিবেগ, প্রথমে হচ্ছে আদিবেগ, এরপরে হচ্ছে শেষ বেগ, শেষ বেগ, সুষম বেগ, সুষম বেগ বা সমবেগ, এরপরে অসমবেগ, অসমবেগ, এরপরে হচ্ছে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ। এই তিনটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না। এই যে তিনটা, এই তিনটা তো ওই আগের মতনই, জাস্ট খালি এইগুলার সাথে একটা নির্দিষ্ট দিক লাগাই দিবা। কথা বুঝতে পারছো? এগুলোর সাথে জাস্ট খালি নির্দিষ্ট দিক। নতুন আসছে কি আমাদের আদিবেগ এবং শেষ বেগ, এই দুইটা নিয়ে আমরা কি বলবো এখানে কথা বলবো। খেয়াল করো, তাহলে আদিবেগ, প্রথমটা হচ্ছে কি আমাদের আদিবেগ, আদিবেগ, আদিবেগ। তো খেয়াল করো, একটা বস্তুর কথা যদি আমরা চিন্তা করি, ধরো একটা বস্তু এই পথে গতিশীল হয়েছে, ধরো এই পথে, এই যে দিকে যাচ্ছে, ধরো এই যে এ অবস্থান, এই এ অবস্থান থেকে কি করছে? বি অবস্থানে গেছে, এই অবস্থান থেকে বি অবস্থানে গেছে। তাহলে এই অবস্থান থেকে যদি বি অবস্থানে যায়, তাহলে বলতো এটা কি তার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে কি তার এন্ডিং পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তাহলে এই পুরো এ বিটাকে আমরা বলতেছি কি তার গতিপথ, কারণ একটা বস্তু যেই পথে গতিশীল হয় সেটাকে আমরা বলি ওই বস্তুর গতিপথ। তাহলে এটা হচ্ছে পুরো গতিপথ। আদিবেগ কাকে বলতেছে? যে কোনো একটা বস্তু যেই বেগ নিয়ে যাত্রাটা শুরু করে। ধরো আমি যখন এই যে হাঁটা শুরু করছি ধরো এ বি পথে, তাহলে এই যে শুরু হয়েছে কোথায় থেকে? আমার এই অবস্থান থেকে। তাহলে এই অবস্থানে আমার যে বেগটা হবে, একদম শুরুই করবো আমি যেই বেগটা নিয়ে, সেই বেগটাই হচ্ছে কিসের মান? আমাদের আদিবেগের মান। কথা বুঝতে পারছো? আর এটা কি একদম আমার শেষ অবস্থান না? তাহলে এই অবস্থানে আমার যে বেগটা হবে, আমি অর্থাৎ আমার যাত্রাটা আমি যেই বেগ নিয়ে শেষ করব, এই যে আমি যাত্রাটা শেষ করব যেই বেগটা নিয়ে, সেই বেগটাই হবে কিসের মান? আমার শেষ বেগের মান। কথা বুঝতে পারছো? তাহলে কোন একটা বস্তু যে বেগ নিয়ে যাত্রা শুরু করে সেটা হচ্ছে কিসের মান? তার আদি বেগের মান। আর কোন একটা বস্তু যে বেগ নিয়ে যাত্রাটা শেষ করে সেটা হচ্ছে কিসের মান? তার শেষ বেগের মান। তা আমাদের যে আদি বেগ, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ইউ দ্বারা, আর আমাদের যে শেষ বেগ সেটাকে প্রকাশ করি ভি দ্বারা। এই যে এই ভি মানে আমাদের মেন ভি, ভি মানে যখন এস ডিভাইড বাই টি হবে তখন এটা ওভারঅল বেগ বোঝাবে। আর যখন কোনো সিনারিওর মধ্যে তুমি ভি দেখবা তখন বুঝে নিবা এটা দ্বারা তোমাকে শেষ বেগ বোঝানো হয়েছে। তাহলে ইউ এটা হচ্ছে কি আমাদের আদি বেগ, এই যে এটা হচ্ছে কি আমাদের আদি বেগ, আর এই যে ভি এটা হচ্ছে কি আমাদের শেষ বেগ। কথা বুঝতে পারছো? তাহলে কোনো বস্তু সে আদি বেগটাকে যদি আমরা মিন করি, তাহলে কোনো বস্তু যে বেগ নিয়ে যাত্রা শুরু করে, এটা হচ্ছে কিসের মান? আমাদের আদি বেগের মান। আর শেষ বেগ আমাদের কি বলতেছে? যে কোনো বস্তু যে বেগ নিয়ে যাত্রা শেষ করে। বুঝতে পারছি কথা? এই জিনিসটা ভালো মতো মাথায় রেখো। ওকে ফাইন, এবার একটা সিনারিওর কথা একটু চিন্তা করি, খেয়াল করো সিনারিওটা কেমন হয়েছে। ধর এরকম একটা সিনারিও তুমি পাইছো। কেমন সিনারিও? যে এই যে এখানে ধরো একটা বস্তুর গতিপথটা ধরো দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে এ বি অংশ আর একটা হচ্ছে ধরো বিসি অংশ, একটা হচ্ছে এ বি অংশ, একটা হচ্ছে বিসি অংশ। আমি ধরছি যে এই অংশে আমার যে বেগটা, সেই বেগের মানটা 30 মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে ধরো 35 মিটার পার সেকেন্ড, আর এখানে হচ্ছে ধরো 40 মিটার পার সেকেন্ড। ওকে, 40 মিটার। দুইটা অংশ, একটা হচ্ছে কি এ বি অংশ, একটা হচ্ছে বিসি অংশ। দেখো যখন আমি এ বি অংশের কথা চিন্তা করতেছি, তাহলে এ বি অংশ স্টার্ট হয়েছে কত নিয়ে? 30, তাহলে এবং শেষ হয়েছে কত নিয়ে? 35। তাহলে আমরা কি বলছি? যে বেগ নিয়ে যাত্রা শুরু করে, তাহলে এ বি অংশে শুরু হয়েছে কত নিয়ে? 30 নিয়ে। তাহলে এই এ বি অংশের জন্য এই বেগের মানটা কি হিসেবে কাজ করবে? আদি বেগ হিসেবে। আর এ বি অংশ শেষ হয়েছে কত নিয়ে? 35 নিয়ে। তাহলে এ বি অংশের ক্ষেত্রে যেটা শেষ বেগ, সেই মানটা হচ্ছে কত? আমার 35। আবার খেয়াল করো বিসি অংশের ক্ষেত্রে বিসি অংশ শুরু হয়েছে কত নিয়ে?
35 নিয়ে, শেষ হয়েছে কত নিয়ে 40 নিয়ে। তাহলে বিসি অংশের ক্ষেত্রে আদি বেগের মানটা হচ্ছে কত 35, শেষ বেগের মানটা হচ্ছে কত 40। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এই যে 35 যেটা এবি অংশের জন্য শেষ বেগ হিসেবে কাজ করছে, সেটাই কিন্তু আবার বিসি অংশের জন্য কি হিসেবে কাজ করছে, আদি বেগ হিসেবে কাজ করছে। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবা, ধরো পরপর দুইটা অংশ আছে, মানে একটা শেষ হয়েছে আর একটা শুরু হয়েছে। তাহলে প্রথম অংশের যেটা কি হবে আমার শেষ বেগ হবে, দ্বিতীয় অংশের জন্য সেটা আবার কি হিসেবে কাজ করবে, আদি বেগ হিসেবে কাজ করবে। এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রেখো, কথা বুঝতে পারছি? দেখো প্রথম অংশের জন্য যেটা শেষ বেগ, পরবর্তী অংশের জন্য সেটা আবার কি হিসেবে কাজ করছে, আমাদের আদি বেগ হিসেবে কাজ করছে। তো এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবা, কথা বুঝতে পারছি? তাহলে আমরা আদি বেগ এবং শেষ বেগ পাইলাম। তাহলে আদি বেগকে প্রকাশ করি কি দ্বারা, ইউ দ্বারা, শেষ বেগকে প্রকাশ করি আমরা কি দ্বারা, ভি দ্বারা। এবার সুষম বেগ বা সমবেগ, তাহলে এটা কি সুষম বেগ সমবেগ মানে কি, ওখানে কি ছিল সুষম দ্রুতি বা সমদ্রুতি কি ছিল, কোন একটা বস্তু যদি কি করে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ সব সময় যদি তার দ্রুতির মানটা কি থাকে, সেম থাকে। তাহলে এখানে কি সুষম বেগ বা সমবেগ, তাহলে এখানে কি কোন একটা বস্তু যদি নির্দিষ্ট দিকে, কোন একটা বস্তু যদি মানে আগেরটাই ওইটাই মনে রাখবা, একটাই মনে রাখবা, নির্দিষ্ট দিক লাগাই দিবা। কোন একটা বস্তু নির্দিষ্ট দিকে যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তার বেগটাকে আমরা বলবো কি সুষম বেগ অথবা সমবেগ। ওকে, আর যদি না করে তাহলে সেটাকে আমরা বলবো কি অসমবেগ, অসমবেগ মানে অসমবেগ। তো সমবেগের ক্ষেত্রে একটা বিষয় আছে, খেয়াল করো, সমবেগ, সমবেগের ক্ষেত্রে একটা বিষয়, সমবেগ মানে কি সমান বেগ। তাহলে ধরো একটা বস্তুর এটা হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট, এই যে এ, এটা হচ্ছে কত বি, এখানে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে কত ভি, কারণ স্টার্টিং এর বেগটা আদি বেগ, এন্ডিং এর বেগটা হচ্ছে কত শেষ বেগ। তাহলে খেয়াল করো সমবেগ তার মানে কি সবসময় তার বেগের মানটা সমান। তাহলে এখানে ইউ, ইউ নিয়ে সে যাত্রা শুরু করছে, বুঝো কথা, শেষ করছে কি নিয়ে, ভি নিয়ে। তাহলে বলো তো এখানে এই ইউ এর মান আর ভি এর মানটা কি সমান হবে না? কারণ বলছে সবসময় তো বেগের মানটা আমার সমান, সমান সময় সমান দূরত্ব অতিক্রম করতে, আমার বেগের মানটা আমার সবসময় সমান থাকবে। তো সমান হলে তো এই ইউ আর ভি এর ভিন্ন মান পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ সবসময় তো আমার এই মানগুলো কি হবে, সমান হবে। তো মাথায় রাখবো সমবেগের ক্ষেত্রে ইউ এর মান আর ভি এর মানটা কি হবে, সেম হবে। কিন্তু কিন্তু যখন অসমবেগ হবে, অর্থাৎ সমান সময় যখন সমান দূরত্ব অতিক্রম করবে না, তখন ইউ এর মান আর ভি এর মানটা কখনো সেম হবে না। সমবেগের ক্ষেত্রে সেটা কি হবে, সেম হবে। সমবেগের ক্ষেত্রে ইউ এর মান আর ভি এর মান কি হবে, সেম হবে। কিন্তু অসমবেগের ক্ষেত্রে কখনো ইউ এর মান আর ভি এর মানটা কি হবে না, সেম হবে না। এই জিনিসটা ভালো মতো মাথায় রেখো। আর তাৎক্ষণিক বেগ তো ওই যে আগেরটাই, জাস্ট খালি এখানে কি বলবো, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোন একটা বস্তু নির্দিষ্ট দিকে, ওখানে আমরা নির্দিষ্ট দিক উল্লেখ করি না, জাস্ট এখানে বলবো নির্দিষ্ট দিকে যে দূরত্বটা অতিক্রম করে সেটাই হচ্ছে কিসের মান, আমাদের তাৎক্ষণিক বেগের মান। বুঝতে পারছি কথা? আইএস এই দ্রুতি এবং বেগ নিয়ে সমস্ত ঝামেলাটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এবার আসো আমরা যাব আমাদের মেইন যে জিনিসটা, ত্বরণ, যাকে আমরা এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ব্যবহার করব। সবচেয়ে বেশি যাকে ব্যবহার করবো সেটা হচ্ছে কি আমাদের ত্বরণ। এই ত্বরণ কথাটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো এই চ্যাপ্টারে। এবার আসো ত্বরণ এবং কি মন্দন। ত্বরণ এবং কি মন্দন, খেয়াল করো। ত্বরণ বলতেছে একদম সহজ কথা বলে, একদম সহজ কথা। সেই কথাটা হচ্ছে কি যে ধর একটা বস্তুর বেগ কি বাড়বে না, বেগ বাড়বে না, আবার কি বেগ কমবে, এরকমও তো হইতে পারে। যে একটা বস্তু ধরো 40 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে যাত্রা শুরু করছে, একটা বস্তু 40 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে যাত্রা শুরু করছে। এখন তার যে বেগটা, এই বেগটা 40-এর থেকে বাড়তেও পারে, 40-এর থেকে কি হইতে পারে, কমতেও পারে। তাহলে একটা জিনিস হইতে পারে বাড়তে পারে, একটা জিনিস হইতে পারে কমতে পারে। তার মানে কি এখানে বেগের একটা পরিবর্তন হবে, এখানে কি বেগের পরিবর্তন হবে, একদম সহজ কথা, বেগের পরিবর্তন হবে। তো ধরো আমি কি বলছি যে একটা বস্তুর বেগ ধরো শুরুতে ছিল হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। ধরো 5 সেকেন্ড পরে গিয়ে, 5 সেকেন্ড পরে গিয়ে এই বেগটা হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, 60 মিটার পার সেকেন্ড। একদম বেসিক কথা বলতেছি, একদম বেসিক। 40 থেকে 5 সেকেন্ড পরে গিয়ে কত হয়েছে, 60 হয়েছে। তাহলে বলো তো এই যে বেগের বৃদ্ধিটা ঘটলো, বেগের যে বৃদ্ধি, এই যে বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি এর মানটা কত বলো তো, 20 মিটার পার সেকেন্ড না? এই যে বেগের যে বৃদ্ধি এটা কত, 20। তাহলে এই যে 40 থেকে 60 হয়েছে, তাহলে বেগ বৃদ্ধি হচ্ছে কত আমার, 20।
তাহলে এই 20 যে বৃদ্ধি পাইছে এটা কত সেকেন্ডে বৃদ্ধি পাইছে? 5 সেকেন্ডে বৃদ্ধি পাইছে। 5 সেকেন্ডে বৃদ্ধি পাইছে না? তো ত্বরণ বলতেছে যে 5 সেকেন্ড 10 সেকেন্ড এইগুলা নিয়ে তুমি আমার কাছে আইসো না, আমার কাছে আসবা তুমি 1 সেকেন্ড নিয়ে। তাহলে 5 সেকেন্ডে যদি বৃদ্ধি পাই হচ্ছে কত? 20। তাহলে 1 সেকেন্ডে বৃদ্ধি পাইছে কত বলতো? 4 মিটার পার সেকেন্ড। বোঝানোর কথা, 1 সেকেন্ডে বৃদ্ধি পাইছে কত? 4। কারণ 5 এ বৃদ্ধি যদি 20 হয় তাহলে 1 এ বৃদ্ধি কত? 4। তাই ত্বরণ বলতেছে যে কোনো একটা বস্তুর বেগ একক সেকেন্ডে যে পরিমাণ বৃদ্ধি পায়। কথা বুঝতে পারছো? একক সেকেন্ডে মানে কি 1 সেকেন্ডে যতটুকু বৃদ্ধি পাই সেটা হচ্ছে কিসের মান? আমার ত্বরণের মান। বুঝাইতে পারছি কথা? 1 সেকেন্ডে যতটুকু বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আরেকটা বিষয় হচ্ছে আমাদের কি? মন্দন। তো এখানে তো আমরা বেগ সবসময় বাড়াইছি, এখন এমন ঘটনা হইতে পারে না যে উল্টা 60 মিটার পার সেকেন্ড ছিল কিন্তু কমে কত হয়েছে? কমেছে ধরো 40 মিটার পার সেকেন্ড, এখানে সময় লাগছে ধরো 5 সেকেন্ড। তাহলে এখানে তো 60 থেকে 40 মানে এখানে তো বেগ কমছে। তাহলে এখানে বলো তো বেগের যে হ্রাস এই মানটা কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে হ্রাসটা ঘটছে এই হ্রাসটা কত সেকেন্ডের মধ্যে ঘটছে? 5 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে হ্রাস কত? ওই 4 মিটার পার সেকেন্ডই। 1 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড করে কি হচ্ছে? তার বেগটা কমতেছে। কথা বুঝতে পারছি? 1 সেকেন্ডে কমতেছে 4 মিটার পার করে। তাহলে 1 সেকেন্ডে যতটুকু বাড়ে সেটা হচ্ছে কি আমাদের ত্বরণ, আর 1 সেকেন্ডে যতটুকু কমে সেটা হচ্ছে আমাদের মন্দন। কথা বুঝতে পারছি? হ্যাঁ, একদম বেসিক কথা। 1 সেকেন্ডে যতটুকু বৃদ্ধি পাই, 1 সেকেন্ডে যতটুকু বৃদ্ধি পাই সেটাকে আমরা বলতেছি কি? ত্বরণ। আর 1 সেকেন্ডে যতটুকু হ্রাস পাই সেটাকে আমরা বলতেছি মন্দন। ওকে, তো এই জিনিসটা ভালো মতো মাথায় রাখবা। তাহলে একটা জিনিস আমি একটু বলি, খেয়াল করো। ত্বরণ ওই মন্দনটা আসলে ত্বরণী, অন্য কোনো কিছু না। মন্দনটা আসলে কি? ত্বরণী। তো এই যে ত্বরণ, এই ত্বরণটা 2 রকমের হয় আর কি। ত্বরণটা 2 রকমের হয়, একটা হচ্ছে কি পজিটিভ হয় আর একটা হচ্ছে কি নেগেটিভ হয়। তো যেটা পজিটিভ ওটাকে আমরা ত্বরণ হিসেবেই জানি। কথা বুঝতেছো? ওইটাকে আমরা ত্বরণী বলি। আর যেটা নেগেটিভ এটাকে আমরা বলি হচ্ছে মন্দন। কথা বুঝতে পারছো? ত্বরণ পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। যেটা পজিটিভ হয় সেটাকে আমরা ত্বরণী বলি, আর যেটা নেগেটিভ হয় সেটাকে আমরা বলি হচ্ছে মন্দন। নেগেটিভ বলতে বোঝাইতেছে বেগটা এখানে কমতেছে। বুঝতে পারছি কথা? তো চলো আমরা যে কোনো একটা সমীকরণ বের করি, আমরা প্রথমে ত্বরণের সমীকরণটা বের করতে চাই। ত্বরণ এ, অ্যাসিলারেশন। কথা বুঝছো? এ দ্বারা প্রকাশ করা, এটাকে এ দ্বারা। তাহলে কি বলতে পারি? কোনো বস্তুর একক সময়, কোনো বস্তুর একক সময়ে বেগ যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর ত্বরণ বলে। ওকে, তাকে ওই বস্তুর ত্বরণ বলে। এখন খেয়াল করো, ভালো মতো বুঝো। তাহলে কি হচ্ছে? বেগ যে পরিমাণে বৃদ্ধি পায়, তাহলে কত সময়? একক সময়। তাহলে একক সময়টা মানে হচ্ছে কি? হার। তাহলে কিসের বৃদ্ধি করতেছে? বেগের বৃদ্ধি করতেছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? একক সময়ে বেগ বৃদ্ধির হার। এই কথাটাকে আমরা শর্ট করে ফেলতে পারি না, ওই যে ওইটার মতো। তাহলে খেয়াল করো, এখানে একক সময় মানে কোনো বস্তুর একক সময় বেগ যে পরিমাণে বৃদ্ধি পায়। তাহলে খেয়াল করো, একক সময় মানে হচ্ছে হার। ঘটনাটা ঘটতেছে কি? বেগের বৃদ্ধি। তাই আমরা কি বলতে পারি? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। একদম সহজ কথায় ত্বরণ বলে। ওকে, ওই যে হারের সাথে যেমন দ্রুতি আর হচ্ছে স্মরণকে হারের সাথে যেমন প্রকাশ করেছিলাম সেম ভাবে যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তোমার কাছে যেটা এটা মনে রাখবা, বেগ বৃদ্ধির যে হার সেটাকে ত্বরণ বলে। এখন আমরা এদের সংজ্ঞায় যাব। সরি সংজ্ঞা তো পড়ছি, সমীকরণে যাব। সমীকরণ, এখন সমীকরণটা আসো। এই সমীকরণটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো, কিন্তু ভালো মতো মাথায় রাখো। সমীকরণ। তাহলে খেয়াল করো, বেগ বৃদ্ধির হারকে যদি ত্বরণ বলে, মন্দন কি ছিল আমার? হ্রাস। তাহলে কি? বেগ হ্রাসের হারকে মন্দন বলে। মন্দন কি? বেগটা কমা ছিল না যে 1 সেকেন্ডে যতটুকু করে কমতেছে। তাহলে বেগ বৃদ্ধির হারকে বলি আমরা ত্বরণ, বেগ হ্রাসের হারকে আমরা বলি হচ্ছে মন্দন। এটা আমরা কিন্তু আর দেখবো না, একটা দিয়ে পড়বো। সমীকরণও সেমই, জাস্ট খালি একটার মান পজিটিভ আসে, একটার মান কি আসে? নেগেটিভ আসে, এইটুকু, আর কোনো কিছু না।
বুঝতে পারছো কথা? তো ভালো মতো মাথায় রেখো, এটা লিখে রেখো, মানে পরে লিখো, এটা লেখার পরে লিখে বলো যে বেগ হ্রাসের হারকে কি বলা হয়? মন্দন বলা হয়। তাহলে খেয়াল করো, তো ধরো আমি ধরতেছি যে আমার কাছে এটা হচ্ছে একটা বস্তুর গতিপথ। ধরো এখানে একটা গাড়ি আছে আমার, এই যে এটা হচ্ছে একটা গাড়ি, এই গাড়িটা এ থেকে যাত্রা শুরু করে নির্দিষ্ট দিকে বি তে গেছে। এখন যখন সে যাত্রাটা শুরু করছে, এখানে তার আদি বেগ হচ্ছে কত? ইউ মিটার পার সেকেন্ড, ইউ বেগ নিয়ে সে যাত্রা শুরু করছে। আর যখন সে এই অবস্থানে আসছে, তখন সে ভি মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। এখানে এসে সে ভি মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। বলো এখান থেকে যে এখানে যাবে, সে কি আপনা আপনি চলে যাবে? তার একটা সময় লাগবে না এখানে যাইতে? অবশ্যই তার একটা সময় লাগবে। ধরতেছি এখানে যে সময়টা লাগবে, সেই সময়ের মানটা হচ্ছে কত? টি সেকেন্ড। সেই সময়টা লাগবে, সেই সময়ের মানটা টি সেকেন্ড। তাহলে বেগ ইউ থেকে বেড়ে কত হয়েছে? ভি হয়েছে। তার মানে কি বলতে পারি এখানে? বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি, এটা হচ্ছে কত? ভি মাইনাস হচ্ছে কত? ইউ। বলতে পারেন এটা বেগ বৃদ্ধি, এটা মান হচ্ছে কত? ভি মাইনাস হচ্ছে ইউ। তুমি এখানে বেগ বৃদ্ধি বলতে পারো, অথবা বেগের পরিবর্তনও বলতে পারো। কথা বুঝতে পারছো? বেগের পরিবর্তনও বলতে পারো। তাহলে যদি এখান থেকে কি বলতে পারো? যদি এখান থেকে বেগের পরিবর্তন বলো, বেগের পরিবর্তন, তাহলে মানে একটু ভালো হয়, পরিবর্তন। কারণ আমরা যেহেতু মন্দন এবং ত্বরণ দুইটার সমীকরণই বের করবো, তার মানে বেগের পরিবর্তন লিখি। তাহলে বেগের পরিবর্তন এটা কত? ভি মাইনাস হচ্ছে কত? ইউ। তাহলে বলো তো, এই যে বেগের পরিবর্তনটা ঘটলো, এই যে বেগের পরিবর্তনটা ঘটলো, এই পরিবর্তনটা কত সময়ের মধ্যে ঘটছে? টি সময়ে না? তাহলে আমি কি বলতে পারি? টি সময়ে, টি সময়ে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, পরিবর্তন, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে ভি মাইনাস ইউ। এর পরিমাণটা হচ্ছে কত? ভি মাইনাস ইউ। তা আমরা কি বলতে পারি? সুতরাং একক সময়ে বেগের পরিবর্তন এটা কত? ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে কত? টি। ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে কত? টি। কারণ টি সময় বেগের পরিবর্তন যদি ভি মাইনাস ইউ হয়, তাহলে একক সময় বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে একক সময় যে পরিবর্তনটা ঘটতেছে, বুঝছো কথা? একক সময় যে পরিবর্তনটা ঘটতেছে সেটাকে আমরা কি বলতেছিলাম? ত্বরণ অথবা মন্দন। এখন এই পরিবর্তনটা কি বেড়ে গিয়েও হইতে পারে, পরিবর্তনটা কি কমে গিয়েও হইতে পারে। বুঝলেন কথা? পরিবর্তনটা কি বেড়ে গিয়েও হইতে পারে, পরিবর্তনটা কমে গিয়েও হইতে পারে। তাহলে এই যে ত্বরণ, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে পজিটিভ হলে সেটা কি হইতে পারে? যদি ত্বরণ হয় তাহলে সেটা কি পজিটিভ ত্বরণ হবে, আর যদি মন্দন হয় তখন সেটা নেগেটিভ ত্বরণ হবে। মন্দন হচ্ছে কি? নেগেটিভ ত্বরণ। তাহলে আমরা এর যে মেইন ইকুয়েশনটা পাইলাম, এই যে এটাই হচ্ছে কি আমাদের ত্বরণ। খেয়াল করো, এটাই হচ্ছে কি আমাদের ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ। আমরা কি বলতে পারি? যে ত্বরণ এ এটা সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে কত? টি। এটা হচ্ছে ত্বরণের ইকুয়েশন। ত্বরণ এ এটা সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে কত? টি। এখন এই এর মানটা কি হইতে পারে? পজিটিভ হইতে পারে, এর মানটা কি হইতে পারে? নেগেটিভ হইতে পারে। যদি সেটা পজিটিভ হয় তাহলে সেটা ত্বরণই থাকবে, আর যদি এর মানটা নেগেটিভ চলে আসে তখন সেটা হবে কি? মন্দন। বুঝতে পারছো কথা? আমরা দুইটা সমীকরণকে এক জায়গায়, যদি তোমার কাছে শুধু ত্বরণ চাই তাহলে কি বেগ বৃদ্ধির হার, তখন বুঝে নিবা যে এখান থেকে যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটা কি হবে? পজিটিভ। আর যদি মন্দন বলে তার মানে বুঝবো ওখানে বেগটা কমছে, তার মানে বেগ হ্রাসের হার। তার মানে কি বেগ হ্রাসের হার বলতে কি? শুরুতে বেগ আমার বেশি ছিল, পরে বেগ আমার কি হয়েছে? কম হয়েছে। শুরুতে বেশি ছিল, পরে কি হয়েছে? কম হয়েছে। তার মানে কি শেষ বেগের মানটা এখানে কিন্তু কম হবে, আদি বেগের মানটা কিন্তু এখানে কি হবে? বেশি হবে। তাহলে যদি কম থেকে বেশিকে আমরা বাদ দিই তাহলে মানটা নেগেটিভ আসবে না? কথা বুঝতে পারছো? এই এ কিন্তু একই সাথে ত্বরণও নির্দেশ করতেছে, একই সাথে কি? মন্দনও। এই পুরো সমীকরণটা ত্বরণ কখন হবে? যখন এর মানটা পজিটিভ আসবে। মন্দন কখন হবে? যখন এর মানটা কি আসবে? নেগেটিভ আসবে। কথা বুঝাইতে পারছি? দুইটা সমীকরণ কিন্তু সেম। তাহলে ত্বরণ এবং মন্দন দুইজনের সমীকরণই হচ্ছে কোনটা? এটা a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। যদি সেটা মন্দন হয় দেখবো এখান থেকে মানটা নেগেটিভ চলে আসছে, আর যদি ত্বরণ হয় তখন দেখবো এই মানটা কি আসবে? পজিটিভ আসবে। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের ত্বরণের ইকুয়েশন। বুঝতে পারছো কথা? তাহলে এটা যদি আমরা একক বের করতে চাই, এটা যদি আমরা একক, তাহলে বলতো এটা কি? বেগ। ইউটা কি? বেগ। তাহলে একটা বেগ থেকে যদি আরেকটা বেগকে বাদ দিই আমরা উপরে কি পাবো? বেগই পাবো। তাহলে উপরে যে একক, সে এককটা কার একক? বেগের একক। তাহলে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। নিচে হচ্ছে সময়, তাহলে এটা হচ্ছে কত? সেকেন্ড। তাহলে খেয়াল করো, নিচে একটা সেকেন্ড আছে, তাহলে এটা উল্টে গিয়ে সেকেন্ড ইনভার্স হবে। তাহলে উপরে আছে মিটার পার সেকেন্ড, আরেকটা সেকেন্ড উল্টে গিয়ে কি হলো? সেকেন্ড ইনভার্স। তাহলে দেখো
এরা দুজন কি গুণ আকারে আছে, গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে, তাহলে এটার এককটা আসবে কি মিটার পার সেকেন্ড ইনভার্স 2। কথা বুঝতে, এই যে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, কথা বুঝতে পারছো? তাহলে এই যে 1 আর 1 যোগ হয়ে কি হয়ে গেল, -2 হয়ে গেল, -1 -2 যোগ হলে কত হয়, -2 হয়। তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে কিসের একক, ত্বরণের একক। তাহলে এর মাত্রাটা কি হবে, তাহলে মাত্রাটা হচ্ছে কত, L T ইনভার্স 2, এটা হচ্ছে এর মাত্রা। বুঝতেছি কথা, কনফিউশনে ভুগো না। হ্যাঁ, বেগ বৃদ্ধির যদি একদম ডিরেক্ট ত্বরণ চাও তাহলে সেটা কি হবে, বেগ বৃদ্ধির হার, এটাকে আমরা ত্বরণ বলি। আর মন্দন মানে হচ্ছে বেগ হ্রাসের হার। দুইজনের সমীকরণই এইটা। আমি এখানে একবারে পরিবর্তন দিয়ে দেখাইছি, তার মানে পরিবর্তনটা কি হইতে পারে, বেড়ে গিয়ে হইতে পারে, পরিবর্তনটা কমে গিয়ে হইতে পারে। যদি বেড়ে গিয়ে হয় তখন দেখবো এর মানটা পজিটিভ আসবে, তখন এটাকে শুধু ত্বরণ বলবো আমরা। আর যখন কমে গিয়ে পরিবর্তনটা হবে, যখন পরিবর্তনটা হবে তখন সেটা হয়ে যাবে কি নেগেটিভ, তখন এই এটাকে আমরা বলবো হচ্ছে মন্দন। আমরা এখানে যে সূত্রটা প্রতিপাদন করছি এটা ত্বরণের জন্য, মন্দনের জন্য। ত্বরণ কখন হবে, যখন দেখবা এর মানটা পজিটিভ আসবে। মন্দন কখন হবে, যখন এর মানটা কি আসবে, নেগেটিভ আসবে। বুঝাইতে পারছি কথা? হ্যাঁ, বুঝছো? এই জিনিসটা ভালো মতো মাথায় রেখো। ওকে ওকে, এখন দেখো এখান থেকে প্রশ্নগুলো কেমন কেমন হয়। প্রশ্নগুলা ধরো, প্রশ্ন এরকম হবে, কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আমরা একটু কথা বলি। প্রথম যে অনুধাবনমূলক প্রশ্ন তুমি এখান থেকে পাবা সেটা হচ্ছে কি, দেখাও যে সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না। এটা হচ্ছে একদম প্রথম প্রশ্ন, সবচেয়ে বেশি 100% প্রথম পরীক্ষাতে এটা পাবা। যদি প্রথম পরীক্ষা দাও এটাই পাবো, দেখাও যে সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না। এখন খেয়াল করো, ত্বরণ মানে কি, বেগ বৃদ্ধির হার, তার মানে বেগটা বাড়তে হবে। ধরো কোনো বস্তুর ত্বরণ একক কি পেয়েছে, মিটার পার সেকেন্ড স্কয়ার না? তাহলে তোর কোন বস্তুর ত্বরণ তোমাকে বলছে যে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা বলতে কি বুঝো? এটা বলতে আমাদের বোঝায় যে ওই বস্তুর বেগটা প্রতি সেকেন্ডে 5 করে বাড়বে, ধরো এর আদিবেগ যদি 20 হয়, 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এর ত্বরণ যদি 5 হয়, তার মানে বুঝাইতেছে 1 সেকেন্ড পরে বেগ হয়ে যাবে 25, 2 সেকেন্ড পরে বেগ হয়ে যাবে কত, 30, এরকম 5 করে প্রতি সেকেন্ড পর বাড়তে থাকবে। আর মন্দন যদি হয় তার মানে বুঝবো প্রতি সেকেন্ডে 5 করে কমতে থাকবে। তাহলে তার শুরুর বেগ যদি কত হয়, 20 হয়, 1 সেকেন্ড পর হয়ে যাবে 15, 2 সেকেন্ড পর হয়ে যাবে 10, 3 সেকেন্ড পরে গিয়ে হয়ে যাবে কত, 5, এরকম। বলছে যে সমবেগে চলমান বস্তু ত্বরণ থাকে না। তাই খেয়াল করো, সমবেগে যদি একটা বস্তু যদি সমবেগে চলে, এর কি বেগের কোনো পরিবর্তন আছে? আমাকে তো ত্বরণ বলতেছে বেগ বৃদ্ধির হার। তো এখানে তো বেগের বৃদ্ধি পাচ্ছে না, তো আমি হার কই থেকে পাবো? বেগ যদি বৃদ্ধি না পাই আমি কি ত্বরণ পাবো ওখান থেকে? বুঝো না এই কথা? সমবেগে যখন একটা বস্তু চলে তার বেগ তো কনস্ট্যান্ট, বেগ তো এখানে বাড়ে না। বেগ যদি না বাড়ে তা আমি এখান থেকে ত্বরণ পাবো কোথায় থেকে? ত্বরণ তো আমাকে বলতেছে বেগ বৃদ্ধির হার, মানে 1 সেকেন্ডে বেগ যতটুকু করে বাড়বে। তো বেগ যদি আমার নাই বাড়ে, বেগ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে বেগ বৃদ্ধির হার আমি ওখান থেকে পাবো না। বুঝতে পারছো কথা? তো এটা হচ্ছে বাংলা কথা। যদি ম্যাথমেটিক্যালি এই জিনিসটাকে প্রমাণ করতে চাও তাহলে সেটা কিভাবে, তাহলে খেয়াল করো, সমবেগ, তাহলে সমবেগে আমরা কি জানি যে তার আদিবেগ এবং শেষ বেগ এর মানটা কি হয়, সেম হয়। যখন একটা বস্তু সমবেগে চলে তখন তার আদিবেগ এবং কি শেষ বেগের মানটা কি হয়, সেম হয়। তাহলে ইউ আর ভি সেম। এখন খেয়াল করো, তাহলে আমরা জানি যে এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই হচ্ছে কত, টি। এটা হচ্ছে আমাদের এর ইকুয়েশন, যে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে দেখো তো সমবেগের ক্ষেত্রে ইউ এর মান আর ভি এর মান সেম না? তাহলে এদের দুজনকে যে কোনো একটা দিয়ে আমরা কি করতে পারি, রিপ্লেস করে দিতে পারি। তাহলে ধরো এই ভি এর পরিবর্তে ধরো ইউ বসেছে, ভি আর ইউ যেহেতু সেম, তাহলে ভি এর পরিবর্তে ইউ বসালাম, তাহলে ইউ মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ইউ মাইনাস ইউ মানে কি উপরে 0, নিচে হচ্ছে কত, টি সমান 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ, ম্যাথমেটিক্যাল প্রমাণ এটা। আর বাংলা কথা দিল ওইটা, যে সমবেগ মানে তো বেগ কনস্ট্যান্ট, মানে বেগ বৃদ্ধি পায় না, আর ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার। বেগ যদি বৃদ্ধি না পাই তাহলে তো আমি সেখান থেকে ত্বরণ পাবো না। বুঝতে পারছি কথা? তাহলে এই যে এর মানটা কত আমাদের, 0। কিভাবে? এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ, যে ভি ইকুয়ালস টু ইউ ধরে। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? এই জিনিসগুলো ভালো মতো মাথায় রাখবে। আরেকটা প্রশ্ন কি আসে অনুধাবন, যে তোমাকে প্রশ্নের মধ্যে বলবে যে
যে দেখাও যে বৃত্তাকার পথে চলমান বস্তুর ত্বরণ থাকে। ধরো বৃত্তাকার পথে একটা বস্তু এরকম ভাবে ঘুরতেছে, তোমাকে প্রশ্নের মধ্যে বলবে দেখাও যে বৃত্তাকার পথে চলমান বস্তুর ত্বরণ থাকে। তাহলে কিভাবে, প্রশ্নটা কি তাহলে, বৃত্তাকার পথে চলমান বস্তুর ত্বরণ থাকে। একদম সহজ কথা, ত্বরণ থাকতে হলে বেগকে চেঞ্জ হইতে হবে। বেগ যদি চেঞ্জ না হয় তাহলে আমরা কখনো কি পাবো না, ত্বরণ পাবো না। অবশ্যই অবশ্যই বেগকে কি হইতে হবে, চেঞ্জ হইতে হবে। এখন খেয়াল করো, বেগ, এই যে বেগ, এই বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তার মানে এর কি আছে, মান আছে, প্লাস হচ্ছে কি আছে, এর দিক আছে। তো মাথায় রাখবা, একটা ভেক্টর রাশি চেঞ্জ হইতে পারে তিনটা কারণে। একটা ভেক্টর রাশি চেঞ্জ হতে পারে তিনটা কারণে। একটা কি, যদি শুধু মান চেঞ্জ হয় তাহলে ভেক্টর রাশিটা চেঞ্জ হয়ে যাবে। যদি শুধু দিক চেঞ্জ হয় তাহলে ভেক্টর রাশিটা কি হবে, চেঞ্জ হবে। আর একটা, যদি দুইটা একসাথে চেঞ্জ হয় তাহলে ভেক্টর রাশির মানটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো কথা? তাহলে ভেক্টর রাশি চেঞ্জ হতে পারে তিনটা কারণে, শুধু মানের কারণে, শুধু দিকের কারণে, অথবা মান এবং দিক দুইটার কারণে। তাহলে এই তিন কারণে ভেক্টর রাশি চেঞ্জ হতে পারে। তাহলে এখন একটা সিম্পল জিনিস চিন্তা করো, যখন একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরে, ধরো একটা সেম ইয়েতেই তুমি ঘুরাইতেছো, কিন্তু দেখো তো প্রতি মুহূর্তে কি তার দিকটা চেঞ্জ হচ্ছে না? দেখো প্রতি মুহূর্তে দেখো তার দিকটা চেঞ্জ হচ্ছে। তা আমরা তো বলছি যে ভেক্টর রাশির ক্ষেত্রে যে কোনো একটা জিনিস চেঞ্জ হইলে কি হবে, সেই ভেক্টর রাশিটা চেঞ্জ হয়ে যাবে। তো বৃত্তাকার পথে যখন একটা বস্তুকে ঘুরানো হয় তখন তার যে বেগটা, সেই বেগটা কিন্তু কি হয়, একটা অসম বেগ হয়। আর অসম বেগ মানে কি, বেগের এখানে চেঞ্জ হচ্ছে, আর বেগের চেঞ্জ হইলে পারে তো সেখানে আমরা কি পাবো, ত্বরণ পাবো। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, এই জন্য বলা হয় যখন বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরে তখন কি হয়, তার মানের পরিবর্তন না হলেও তার দিকের পরিবর্তন হয়। কথা বুঝতে পারছো? আর দিকের পরিবর্তন মানে কি, আমার বেগের পরিবর্তন, আর বেগের পরিবর্তন হওয়া মানেই সেখানে কি আছে, ত্বরণ আছে। বুঝতে পারছি? এই জন্য এই ব্যাখ্যাটা ওখানে লিখে দিবা। ক্লিয়ার কথা? হ্যাঁ, ক্লিয়ার। ধরো এখানে প্রশ্ন কিভাবে আসবে তোমার, ধরো একটা যদি একটু গ নম্বরে আসার মতো একটা প্রশ্ন নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কেমন আসবে, তোমাকে বলবে যে একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। বস্তুটির ত্বরণ কত? এটা তোমাকে বলে দিছে। এটা হচ্ছে প্রশ্ন, যে একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। বলছে বস্তুটির ত্বরণ কত। এটা হচ্ছে আমাদের ধরো প্রথম ম্যাথ গতির ইকুয়েশনের, মানে এই ত্বরণের যে ইকুয়েশনটা, এটার প্রথম ম্যাথ। তাহলে এই ম্যাথগুলো সলভ করবা কিভাবে? পদার্থবিজ্ঞানে সকল ম্যাথ সলভ করার কিছু কাহিনী আছে। তুমি এখানে ম্যাথ যে পারতে হবে, পারলে যে ফুল মার্ক পাবা বিষয়টা এরকম না। পদার্থবিজ্ঞানে ম্যাথ না পারলেও মার্ক পাওয়া যায়। সেটা কিভাবে? যে দেখো তোমাকে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, তুমি যদি এই ইনফরমেশন গুলো খাতায় লিখতে পারো, যার যে ভ্যালুগুলো এগুলো লিখতে পারো, তাহলে এর জন্য তুমি 1 মার্ক পাবা। আর এই ম্যাথটা করার জন্য আমাদের যে সূত্রটা খাটবে, তুমি যদি সেই সূত্র লিখতে পারো তার জন্য আলাদা করে 1 মার্ক। আর যদি পুরো ম্যাথটাকে সলভ করতে পারো তাহলে সেটার জন্য কি পাবা, আরো 1 মার্ক। এই যে 3টা মার্ক 3টা ক্যাটাগরিতে ভাগ করা। আর ঘ নম্বর প্রশ্ন যদি হয় তাহলে এই 3টা ক্রাইটেরিয়া থাকবে, প্লাস ওইটার আলোকে একটু বিশ্লেষণ করলে আরো 1, এই টোটাল 4 মার্ক। আর গতে হচ্ছে লেখার জন্য 1, সূত্রের জন্য 1, ক্যালকুলেশনের জন্য 1, এই 3 মার্ক। তো যদি কখনো কোনো ম্যাথ না পারো তাহলে ওই জিনিসগুলো লিখবা, যে কি কি দেওয়া আছে, ওই আলোকে সূত্র কি, এগুলো লিখলে পারে তো 2 মার্ক তুমি পাওয়া যাচ্ছ ওখান থেকে। বুঝতে পারছো কথা? এই জিনিসগুলো ভালো মতো মাথায় রেখো। তাহলে ম্যাথগুলো কিভাবে লিখবা, এভাবে আমি একটু শিখাই দিই সলিউশন। তাহলে প্রথমে যেই জিনিসগুলো দেওয়া আছে সেগুলো লিখবা। তাহলে এইভাবে লিখবা, দেওয়া আছে, তাহলে এটা কত, 20 মিটার পার সেকেন্ড। এটা কিসের মান, আদিবেগের মান। তাহলে এইভাবে লিখবা, আদিবেগকে কি দ্বারা প্রকাশ করি, ইউ। তাহলে ইউ এর মানটা হচ্ছে কত, 20 মিটার পার সেকেন্ড। এরপরে কি বলা আছে, 5 সেকেন্ড পরে এত বেগ প্রাপ্ত হয়। তার একটা নির্দিষ্ট সময় পরে বেগ, তাহলে ওইটা কি আমার শেষ বেগ, 5 সেকেন্ড পরের বেগ। তাহলে ওই 5 সেকেন্ডের জন্য শেষ বেগ হিসেবে কাজ করতেছে কত, আমার 40। তার মানে এখানে কি লিখবো, শেষ বেগকে প্রকাশ করি ভি দ্বারা। ভি হচ্ছে কত, 40 মিটার পার সেকেন্ড।
এরপর আমাকে বলছে সময়, সময় কত টি, টি সমান সমান হচ্ছে কত 5 সেকেন্ড। ওকে, এরপর এটা নিচে লিখবা সূত্র। আমরা জানি, আমরা জানি বের করতে বলছে কি ত্বরণ, তাহলে ত্বরণ এর সূত্র কি ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে কত টি। তাহলে ভি এর সূত্র, ভি এর মান হচ্ছে কত 40, ইউ এর মান হচ্ছে কত, ইউ এর মান হচ্ছে কত 20, সময়ের মান হচ্ছে কত 5। তাহলে এটা ক্যালকুলেশন করে উপরে 20 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আরেকটা জিনিস লিখতে পারো, তোমাকে বের করতে বলছে কি ত্বরণ, তার মানে ত্বরণ এ এর মানটা কত। তাহলে এই যেরকম ভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। বুঝতে পারছো কথা? এখানে দেখো আদিবেগের মান বলে দিছে, এটা না বলে আরেকটা কথা বলা থাকতে পারতো যে একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। তাহলে যখন একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে মানে কি একদম থেমে ছিল সেখান থেকে যাত্রা, তাহলে থেমে থাকলে তার বেগের মান কত 0। যদি কখনো বলা থাকে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে তখন বুঝে নিবা তার যে আদিবেগ ইউ এর মানটা হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি তো, জিনিসটা ভালো মতো মাথায় রাখো। হ্যাঁ, অনেক লম্বা ভিডিও হয়েছে, অনেক কিছু শিখছি, খুব ভালো মতো ঠান্ডা মাথায় এই জিনিসগুলো বাসায় অ্যানালাইসিস করবা। ওকে, দেখাবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।